প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন এসএসআরএম পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আমাদের এখন কিন্তু দেশে একটা নির্বাচনী হাওয়া বইছে মানে গত 28শে ফেব্রুয়ারি হয়ে গেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। অনেকটাই নিরুত্তাপ ছিল সেই নির্বাচন, কারণ একে তো উপনির্বাচন, বিএনপি অংশ নেয়নি, আবহাওয়া খারাপ ছিল, সব মিলিয়ে ভোটারদের উপস্থিতি প্রায় ছিলই না, তবুও রুটিন নির্বাচন করতে হয়েছে। তবে সামনে যে নির্বাচনটি সেটি সবচেয়ে বেশি সবার মনোযোগ পাচ্ছে। আগামী 11ই মার্চ হবে ডাকসু নির্বাচন, 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদের নির্বাচন। এটা নিয়ে অনেকেরই খুব মনোযোগ। আর মার্চ মাস জুড়েই চলবে উপজেলা নির্বাচন সারা দেশে, ফলে নির্বাচনের এক ধরনের আবহাওয়া চলছে সারা দেশেই। তবে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার ব্যাপারে একটা মানে পিক অ্যান্ড চুজের ব্যাপার আছে। যেমন তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়নি, উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু ডাকসু নির্বাচনে কিন্তু বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা অংশ নিচ্ছে। ফলে ঠিক সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান বিএনপি ঠিক পরিষ্কার করতে পারেনি, কোথাও নিচ্ছে কোথাও নিচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, যে নির্বাচনটা আসলে যেটা হলো, সামনে যেগুলো হবে, কেমন হচ্ছে, কেমন হওয়া উচিত। আমাদের সাথে দুজন অতিথি আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়। আপনার দুজনই আসলে সাবেক ছাত্রনেতা, দুজনই একসময় একই সংগঠনে ছিলেন, যদিও এখন আলাদা, তাদের পথ আলাদা হয়ে গেছে। আমি স্বাগত জানাচ্ছি দুজনকেই। আমি সুভাষদাকে দিয়ে একটু শুরু করি। এই যে নির্বাচনী মানে 30শে ডিসেম্বরের বড় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশ যে আবার একটা নির্বাচনী আবহে চলে গেল, এবং সেই শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। 28শে ফেব্রুয়ারি নির্বাচন যেটা, সেটাতে ভোটারদের আগ্রহ, সাধারণ মানুষের আগ্রহ খুব একটা ছিল না, কিন্তু সামনে ডাকসু নির্বাচন নিয়ে আবার অনেকেরই বেশ আগ্রহ দেখা যাচ্ছে। আপনার কাছে একটু শুনি যে কিভাবে আপনি দেখছেন এই উত্তাপ নিরুত্তাপ কৌতূহল নির্বাচন নিয়ে। উত্তাপ নিরুত্তাপ কৌতূহল নির্বাচন, যথার্থই বলেছেন। আপনি যখন আমাদেরকে পরিচয় করে দিচ্ছিলেন, তখন এমনভাবেই বলছেন যেন আজ দুজন আর দুটি পথ, দুদিকে গেছে বেঁকে। 28 বছর আগে যে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, এবং সেই নির্বাচনে যে জগন্নাথ হল ছাত্র সংসদের প্রার্থী হয়েছিলাম ভিপি পদে, তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন হাবিবুর রহমান হাবিব, অর্থাৎ তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আজকের বাস্তবতায় তিনি যা বলেন আমি তা বলি না, অথবা আমি যা বিশ্বাস করি তিনি তা বিশ্বাস করেন না। এটাই রাজনীতির সৌন্দর্য, গণতান্ত্রিক ব্যবস্থাটা তাই। আমি ওই দিকে না বাড়িয়ে একটু কথা বলি যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা খুব যে শক্তিশালী ব্যবস্থাপনার মধ্যে এসেছে, এটা আমি কখনো জোর দিয়ে বলি না। কেননা বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 21 বছর ধরে প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন চলেছিল। তারা নির্বাচনী ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছিল, এবং বাংলাদেশের সামরিক শাসকরা যেই জায়গা তৈরি করেছিল বাংলাদেশে, তার থেকে উত্তরণ এখনো আমরা ঘটাতে পারিনি। এটাই বাস্তবতা। কিন্তু 90-এর যে ছাত্র গণঅভ্যুত্থানের কথা আমরা প্রায় বলি, আমরা যারা ওই ছাত্র গণঅভ্যুত্থানের অংশগ্রহণ করেছিলাম, আমরা কর্মী হিসেবে, একজন সদস্য হিসেবে আমরা এখনো গর্ববোধ করি। কিন্তু 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পর আমাদের যে আশা, যে আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গা কিন্তু আমরা করতে পারিনি। 91 সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসে যেই ছাত্র সমাজের যে দাবি দেওয়া ছিল, হাবিব ভাই এখানে উপস্থিত আছে, সেই দাবি দেওয়া কোনটাই পূরণ করেনি, বরঞ্চ উল্টো পথে যাত্রা শুরু করেছিল। সেখান থেকে কিন্তু আমরা হোঁচট খাওয়া শুরু, সেই জায়গাতে আমরা ফিরে আসতে পারিনি। নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে গেলে যে সরকারি দল শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা না, সকল রাজনৈতিক দলগুলোকেই তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। কেননা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একা একটি রাজনৈতিক দল কিংবা সরকারি দল সবকিছু সামলাতে পারে না, সকলকে নিয়েই কিন্তু এগোতে হয়। আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেই আইনটা কিন্তু এখনো ঠিক করতে পারি নাই। যদিও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন, তিনি সার্চ কমিটি গঠন করার প্রক্রিয়া নিয়েছিলেন, সবকটি রাজনৈতিক দলকে তিনি আহ্বান করেছিলেন। তৎকালীন বিরোধী দল বেগম খালেদা জিয়াকেও তিনি বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং বেগম খালেদা জিয়া তার আমন্ত্রণে সাড়া দিয়েও কিন্তু গিয়েছিলেন, কিন্তু যে বলেছেন যে আমি এই আলোচনায় অংশগ্রহণ করব না। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে সম্মান জানিয়েছেন, কিন্তু তিনি তার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, যে কারণে
তখন যে ব্যবস্থাটি অনেক ভালোভাবে গড়ে ওঠা সম্ভব ছিল, সেটা কিন্তু ব্যত্যয় ঘটেছে। যাই হোক, সময় তো আর বসে থাকে না। কোনো রাজনৈতিক দলের জন্য বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের মানুষের যাপিত জীবন কোনো কিছু থেমে থাকে না বলেই আজকের এই যে 2019 সালের এই মার্চ মাসের এই 2 তারিখে এসে আমরা যে কথাগুলো বলছি, আমরা ওই স্মৃতিচারণ করতে পারি, আমরা পুরনো দিনের আমাদের ঐতিহ্যকে ধারণ করে কথা বলতে পারি, কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃঢ় শপথ এবং প্রত্যয়, সেই প্রত্যয়টা কিন্তু আমরা ব্যক্ত করতে পারছি না। এ কারণে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বলে এখনো যাদেরকে বলা হয়, সেই দলটি এখনো সেই রাজনৈতিক ধারাবাহিকতার বাইরে চলে গেছে এবং তারা কাঠামোর বাইরে চলে গেছে, যে কারণে তারা নিজেরা যেমন ইতিহাস এবং রাজনীতি, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সবকিছুর থেকে যেমন ছিটকে পড়েছে, এর অভিঘাত পড়েছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার উপরে। খুব ছোট করে বলি, 28 এই যে নির্বাচনটি হয়ে গেল উত্তর সিটি কর্পোরেশন, যদিও 12 মাস কিংবা 13 মাসের জন্য একজন মেয়র নির্বাচিত হবেন, সেখানে পরপর টানা 3 দিন বন্ধের প্রক্রিয়ার মধ্যে মানুষ পড়ে গেল। এবং আপনার মনে রাখা দরকার যে আমরা যে 3টি গণভোট যে হয়েছিল বাংলাদেশে, 2 জন সামরিক শাসকের আমলে গণভোট, সেই ভোটে কত % ভোট পড়েছিল, 97 না 98 না 99, এটা কিন্তু গবেষকদের এখন এই তথ্য যাচাই করে বের করতে হয়। আরেকটি গণভোট হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সময়। তিনি যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে ফিরে আসার জন্য তিনি গণভোট করেছিলেন। সেই গণভোটেও কিন্তু 30% নিচে ভোট পড়েছিল, কারণ ওই দিনে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, ওদিন আবহাওয়া খারাপ ছিল এবং সেই গণভোটের প্রচারণাও কিন্তু ঠিক সেইভাবে কিন্তু হয় নাই। তা আমাদেরও ক্ষেত্রে এই উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা কিন্তু এই বিষয়টাই দেখেছি। মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন, তিনি 5টি কারণ দেখিয়েছেন যে 5টি কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল। তা এইটা আমাদের সামনের দিকে আরও নির্বাচন আছে। আপনি ডাকসু নির্বাচনের কথা বললেন, ডাকসু নির্বাচন খুব একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং বেশ জমজমাট নির্বাচন হবে। এই নির্বাচনে এখনো পর্যন্ত একজনকে ঘুষি মেরেছে কিংবা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, যেই 2টি নির্বাচন আমরা অংশগ্রহণ করেছিলাম হুসাইন মোহাম্মদের স্বৈরাচারী সরকারের সময় ডাকসু নির্বাচন হয়েছিল, সেই সময় কিন্তু পরিবেশটা এত ভালো ছিল না। এখন পরিবেশটা অনেক অনেক ভালো, এটাই আমাদের সান্ত্বনা। জি, আমি ডাকসু নির্বাচন নিয়ে আমি আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আগে একটু আমি হাবিব ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। হাবিব ভাই, যেই নির্বাচনটি হয়ে গেল 28শে ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, আমরা সবাই বলছি যে নিরুত্তাপ নির্বাচন, আবহাওয়া ভালো ছিল না, 3 দিনের লম্বা ছুটি ছিল, আপনাদের অংশগ্রহণ ছিল না, সব মিলে নির্বাচনটি ভালো হয়নি। সুভাষ সিংহ রায় বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কিছু দুর্বলতার কথা স্বীকার করে নিয়েও বলেছেন যে সংস্কারের নানা রকমের সুযোগ এখনো আছে এবং চলছে। সেই জায়গা থেকে কি করা যেতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। 28 তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আমি সরকারকে এবং এই নির্বাচন কমিশনকে আমি আমার যত ক্ষোভ, কষ্ট, দুঃখ, ঘৃণা সবকিছু দিয়ে আমি এটা নিন্দা করতে চাই 28 তারিখে নির্বাচন করার জন্য। কি করতে পারতো তাহলে তারা? আপনারা 27 তারিখে করতে পারতো, জি 26 তারিখে করতে পারতো, 1 তারিখে করতে পারতো, 1 তারিখ ছুটি ছিল, 1-2 তারিখ ছুটি, 26 তারিখে করতে পারতো, 27 তারিখে করতে পারতো। এই বেহুদা নির্বাচন কমিশন জানে না 28 তারিখে কি হয়েছিল বাংলাদেশ। 28 ফেব্রুয়ারি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথে বের হয়েছিলাম মিছিল নিয়ে। পৃথিবীর ইতিহাসে নির্মম ঘটনা, পিছন থেকে স্বৈরাচারী এরশাদের পুলিশের ট্রাক চালিয়ে দিয়েছিল 83 সালে, জি 84 সালে 28 ফেব্রুয়ারি। সেখানে ইব্রাহিম সেলিম দেলোয়ার সেন্ট্রাল কমিটির মেম্বার এবং কাজী দেলোয়ার ন্যাশনাল কাউন্সিল মেম্বার। আমি তখন ছাত্রলীগের তথ্য কমিশন সম্পাদক ছিলাম, আব্দুল সাত্তার বাসার ছাত্রলীগের সেক্রেটারি। আমরা সহ নির্মমভাবে অনেকে পিষ্ট হয়েছিল। সেলিম দেলোয়ার সেদিন মারা গিয়েছিল। আমরা যারা বেঁচে ছিলাম দীর্ঘ দিন ধরে, আমার 3-4 বছর লেগেছে আমাদের সুস্থ হতে।
এই দিনটি ভুলে গেছে। এই প্রধান নির্বাচন কমিশন ভুলতে পারে, এই সরকারের ভোলা উচিত হয়নি। প্রথম এরশাদের বিরুদ্ধে রাজপথে প্রথম মিছিল ফুলবাড়ি বাস স্ট্যান্ড, ওখানে যেতে আমি সেই মিছিলে ছিলাম সামনের দিকে। তো সেদিন এই নির্বাচনটা হওয়াটাকে আমি মানে এইভাবে, আর যে কথাটা বলা হচ্ছে তো হুঁশও তো নাই। ছুটিটা কে দিয়েছে? বিএনপি। তুমি বৃহস্পতিবার কেন নির্বাচনটা করো, শুক্র শনি বন্ধ জেনে? আবার একজন বলছে যে ছুটির দিন ছিল। আরে বহিদা, ছুটির দিন থাকে না কবে নির্বাচনের সময়? সব নির্বাচনের ছুটি থাকে এলাকায়, সেটাও আমাকে শুনতে হলো আজকে। আপনার রোববার দিন, মঙ্গলবার দিন নির্বাচন করতেন, সোমবার দিন করতেন, রোববার দিন করতেন, তাহলে তো 3 দিনের ছুটির ফাঁদে পড়ে না। এটাও তো হিসাব করে করা উচিত ছিল। এসব কোনো কথাই কথা না। মানুষ মনে করেছে যে এখানে ভোট দিয়ে কোনো লাভ নেই। এবং আমার বাড়ির পাশে তো একটা সেন্টার আছে, এবং এমনও হয়েছে যে বেলা 12টা 12:30 পর্যন্ত একটা ভোটার যখন আসে নাই, ওই পিটারিং অফিসার পোলিং অফিসার রাস্তা থেকে লোক ধরে নিয়ে এসে বলার চেষ্টা করেছে, ভাই একটা ভোট অন্তত আমাদের কেন্দ্রে দেন। এরকম 1 ভোট 2 ভোট 5 ভোটের বহু সেন্টার আছে। তারপরে ওই যে অভ্যাস হয়ে গেছে ভোট চুরি করা, কাটা, শেষ পর্যন্ত সিল মিল 8 লাখ ভোটে কাস্ট হয়েছে। অসম্ভব, অসম্ভব 8 লাখ ভোট কাস্ট হয়নি। যেখানে শুধু মেয়র প্রার্থী, সে অনেক সেন্টার নীল গেছে, 5টা 10টা 20টা গেছে, ওটাকে ভোট ধরা যায় না। এই হলো অবস্থা। আর যে কথাটা আমার অত্যন্ত স্নেহে সুভাষ যে কথা বললেন, সুভাষ আসলে একটা মানুষের তো সব কিছু ধারণ করা সম্ভব না। যে আমাদের ছাত্রদের 10 দফা ছিল, 10 দফার প্রথম দফা ছিল চাকরির বয়স 27 বছর থেকে 30 বছর করতে হবে। ম্যাডাম খালেদা জিয়া 91 সাল নির্বাচনে এসে কিন্তু নির্বাচিত হওয়ার পরেও 27 থেকে 30 বছর করেছিলেন। ম্যাডাম জিয়া এর সাথে লাস্ট কয়েক বছর বিশেষ পরীক্ষা বন্ধ ছিল, যেটা ছাত্রদের সবচেয়ে বড় চাহিদা। বেগম খালেদা জিয়া এসে বিশেষ পরীক্ষা আবার শুরু করেছিলেন। এমনিভাবে 10 দফার অনেকগুলি দফায় উনি বাস্তবায়ন ধীরে ধীরে করার চেষ্টা করেছেন। আর একটি কাজ করেছিলেন, আপনার 1990 সালের আপনার জাতীয় বাজেট দেখেন, সেই বাজেটে 95%-এর বা কাছাকাছি 90% উপরে, আমি বলবো, আমার একজাক্টলি বলতে পারবো, 90% উপরে হবে, বিদেশ নির্ভর বাজেট ছিল। বেগম খালেদা জিয়া 5 বছর ক্ষমতা দিয়ে যখন ছেড়ে চলে যান, তখন 56% দেশীয় যে ভ্যাট ইম্পোজ করার পরে কি করবো, 56% দেশীয় উৎস থেকে জাতীয় বাজেটে সংযোজন করে উনি বাজেট দিয়ে গেছিলেন। কিছুই করেন নাই বেগম খালেদা জিয়া। এই বাংলাদেশে যা শুরু হয়েছে, যা আমরা দেখছি আজকে, জিয়া রহমান বেগম খালেদা জিয়ার বাইরে আর কোন কাজটি হয়েছে? এই দেশে গার্মেন্টস শিল্প প্রথম জিয়া রহমান চালু করেছে, দেশ গার্মেন্টসের মধ্যে। এই দেশে ম্যান পাওয়ার, যেটা নিয়ে আমরা গর্ব করি, যেটা নিয়ে আমরা চলি, সেটা চালু করেছিল জিয়া রহমান প্রথম সৌদি আরবে পাঠানোর মধ্য দিয়ে। এই দেশে কৃষকদের 91 সালের নির্বাচনে আওয়ামী লীগের এইটা ছিল, আপনার ম্যানিফেস্টো ছিল 5,000 টাকা কৃষি সুদ মাফ করা। গণতন্ত্র ছিল না, কি আপনার ইস্তাহারে ছিল না, কিন্তু বেগম খালেদা জিয়া 5,000 টাকা কৃষি সুদ মাফ করেছিল বাংলাদেশে। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল যে এতগুলো টাকা মাফ করে দিল। এই সমস্ত কথা বলে নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছে, এটাকে নির্বাচন বলে না। আমি আজকে দেখতেছিলাম আর কি, যে আমার 91 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমার নির্বাচনী এলাকার ফলাফল বুঝছেন। আমি সেখানে একটা দেখলাম যে এবার আমি শামসুর রহমান শরীফ ডিলু, উনি মন্ত্রী ছিলেন, উনার কেন্দ্রে আমাকে 11টা ভোট দেওয়া হয়েছে। আমি যখন 2001 সালে স্বতন্ত্র ভোট করি, আমি ওই সেন্টারেও 1-2 ঘন্টা বন্ধ রেখেছিল, আমি গিয়ে ওখানে চালু করলাম। সেখানে ও ভোট পেয়েছে, উনি ভোট পেয়েছেন 614, ওই সেন্টারে আমি ভোট পেয়েছি 599, উনার নিজের সেন্টার। আর এইবার আমি 15,000 ভোটারের মধ্যে আমি ভোট পেয়েছি 253 ভোট পুরা ইউনিয়নে। এটা কি নির্বাচন ব্যবস্থা? উনি ভোট পেয়েছেন 5,000, উনার ইউনিয়নে আমি স্বতন্ত্র ভোট পেয়েছিলেন 4,900। আর এবার উনার ইউনিয়নে আমি ভোট পেয়েছি 253, আর উনি ভোট পেয়েছেন 14,500। এইভাবে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে তছনছ করা হয়েছে। এবং এটা যে কি পাপ, আজকে যে কথা বিএনপির দোষারোপ করা হয়, আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ আত্মহত্যা করেছে, আত্মহত্যা মহাপাপ। তারপরেও যদি কেউ আত্মহত্যা করার পূর্বে একটা খুন করে, তারপরে যদি আত্মহত্যা করার পর একটা ধর্ষণ করে, তারপরে আত্মহত্যা করে, তার পাপের আর এমনি আত্মহত্যা করলে মহাপাপ, এর কোনো মাপ নেই। আর এই দুটো কাজ করে যদি হয়, তাহলে তার তো মাফই নেই। তা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছে, তাকে সমস্ত কিছুকে ভেঙে তছনছ করে দিয়েছে। এই দেশের সমস্ত প্রশাসনকে এক মিথ্যাচার করার যে ব্যবস্থা করেছে, বাধ্য করেছে তাদেরকে মিথ্যাচার করতে। আজকে এখান থেকে আপনি কোথায় ফিরে আসবেন বলেন? এই সিটি কর্পোরেশন নির্বাচন আপনি দেখেন, টেলিভিশন আমি বসেছিলাম, তো আমি যখন নামলাম নিচে, আমি আমার বাড়ির সামনে দিয়ে মানে 100 গজের ভিতরে হলো ভোট সেন্টার, আমি বারান্দায় বসে থাকলাম।
যে ভোটারের চেহারা দেখার জন্য। কারণ আমি নিজে অনেকদিন ভোটারের চেহারা দেখি নাই, কারণ আমি নিজে ইলেকশন করতে গিয়ে মার্কেট স্কোয়ার হাসপাতালে ছিলাম, ভোটার চেহারা দেখি না, তাই দেখি ভোটার গেলে দেখি তো ভোটার কেমন দেখা যায়, দেখি কোনো ভোটার গেল না। তারপরে আমি যখন একটা শোতে আসলাম 12:30 কাজী আলী শুনে, নিচে নেমে ডাক্তারের দোকান আছে, ওষুধের দোকান আছে, ওদের যে বাপকে জিজ্ঞাসা করলাম ভোট দিতে গিয়েছিলেন, তো না কোথায় যাবো ভোট দিতে, ওই কেন ভোট হয়নি আজকে, ভোট দিতে কি হয়েছে, ছেলে জিজ্ঞাসা করলাম তুমি দিও, না, তো বাপ বলছে ভোট তো আমাদের দেওয়া লাগে না, তো রাত্রি পুলিশ দিয়ে দেয়, আমরা ভোট দিতে যাবো কি জন্য। এই হলো নির্বাচনী ব্যবস্থা। এই অবস্থার জন্য বিএনপিকে দায়ী করলাম। এবং সবচেয়ে লজ্জার দুঃখজনক ব্যাপার, এই যে উপজেলা নির্বাচন হচ্ছে না, সেখানে আমার পাবনায় ইতিমধ্যে 3 জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ 3টা থানা অলরেডি হয়ে গেছে। এই হবে না ডাকসু নির্বাচন, নির্বাচন নিয়ে আমরা পরে আসি, একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, তো উপজেলা নির্বাচনের যে অবস্থা, আওয়ামী লীগকে পাগল হয়ে যাওয়া লাগবে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না। জি, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম নির্বাচন নিয়ে। 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আগামী 11 মার্চ হবে ডাকসু নির্বাচন, এবং মার্চ মাস জুড়েই দফায় দফায় হবে দেশ জুড়ে উপজেলা নির্বাচন। জনাব সুভাষ সিংহ রায়, আমি শুরুতে আপনাকে ডাকসু নির্বাচন প্রসঙ্গে থামিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে ডাকসু নির্বাচনে পরবর্তীতে আলোচনা করব। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং অংশগ্রহণমূলক নিশ্চিত, কারণ সবগুলো দলই প্যানেল দিয়েছে এবং বিভিন্ন এবং স্বতন্ত্রদেরও প্যানেল আছে, কোটা আন্দোলনদের নানাভাবে নির্বাচনের মোটামুটি যাদের অংশ নেওয়ার মতো সবাই এসেছে। কিন্তু কিছু কিছু দাবি দাওয়া কিন্তু ছাত্রদলের শুরু থেকে ছিল এবং এখন রয়ে গেছে। তাদের প্রথম ছিল যে আপনি বলছিলেন যে মারামারি ধাওয়া পাল্টা দেওয়া কিছুই হয়নি নির্বাচনের সময়, কিন্তু অনেকদিন ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি ছাত্রলীগের সবগুলো হল ছাত্রলীগের দখলে, একরকম ছাত্রদলের সেখানে আসলে ওই অর্থে ঢোকার অনুমতি নেই। সেই কারণে তারা চেয়েছিল যে নির্বাচনের কেন্দ্র যেন হলের বদলে প্রশাসনিক ভবনে বা এমন কথা হয়, যেটা ডাকসুতে নিয়ম সেটা না। যদিও মূল সমস্যা যেটা যে সহাবস্থানে, সেই জায়গাটা থেকে খুব বেশি উন্নতি করতে পেরেছেন আপনারা? আপনি 28 বছর পর নির্বাচন হচ্ছে, এটা একটা বড় প্রাপ্তি, সেই নির্বাচনের পরিবেশটি কেমন, আজ থেকে 2 মাস আগে যদি বলা হতো যে নির্বাচনটি হবে কি হবে না, এরকম উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ছিল এবং নানা দিক দিয়ে বলবার চেষ্টা করা হতো যে সরকারি দলই চাচ্ছে না যে নির্বাচনটি হোক। এখন আজ থেকে 7 দিন আগে কিংবা 10 দিন আগে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে একমাত্রই, যদি ওই অর্থে বলি, সরকারি দলই চাচ্ছে ডাকসু নির্বাচনটা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে হোক। 1921 সালে 1 জুলাই ঢাকা ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন কিন্তু আপনার কেন্দ্রে কোনো ভোট গৃহীত হয়নি, এটা কোনো সুযোগ নাই। যেহেতু এই বিশ্ববিদ্যালয়টি 3টি হল নিয়ে যাত্রা শুরু হয়েছিল 1921 সালের 1 জুলাই, এবং ছাত্ররা কিন্তু ভর্তি হয় কিন্তু হলেই, তার সমস্ত সবার অ্যাটাচমেন্ট কোন না কোন হলে থাকে, হলে। অত স্বাভাবিক কারণে এই দাবিটি একেবারেই অযৌক্তিক এবং বলতে পারেন অনেকটা গাঢ় জোরে। এখানে যুক্তির কোনো বালাই আমি দেখি নাই। অনেকেই কিন্তু এর সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আমি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে আমি বাদানুবাদ যেতে চাই না, কেননা তার সাথে আমার যে সম্পর্ক এবং মানুষ যেটা জানে, তার পরবর্তীতে এটা খুব শ্রুতিকটু হয়, দৃষ্টিকটু হয়। কিন্তু ইতিহাসের কিছু তথ্য আমাদের সামনে কিন্তু ভেসে ওঠে। 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পর হাবিব ভাইয়ের যে বক্তব্যগুলো, সেটা যদি আজকের এটিএন নিউজ থাকতো, তাহলে আপনি পিছনে ভিডিও ক্লিপে দেখাতে পারতেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং জিয়াউর রহমানের বিরুদ্ধে তার অবস্থানটা কি ছিল, তারা কি বিশ্বাস তিনি করতেন, এবং বিশ্বাস যে এক জায়গায় থাকবে তাও না, আমি সেটাও মনে করি না। কিন্তু যেই চিন্তা চেতনার আগলে তার বাল্যকালটা কেটেছে, তার কৈশোর কেটেছে, তার
বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে, রাজনীতির হাতেখড়ি হয়েছে, রাজনীতির তার ভিত্তিমূল গঠিত হয়েছে। সেই জায়গার থেকে অনেক দূরে কিন্তু হাবিব ভাই চলে গেছেন, যেটা আমার জন্য খুব কষ্টের। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান, এবং এই দলটি গঠিত হয়েছে একদম সেই ওরসালানি বিজ্ঞাপনের মতন, এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুঠ রাজাকার আল বদর আল শামস, আর এক জগ সমাজের নানা উচ্ছিষ্ট অংশ। এটা আমার কথা না, অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ মানে 82-83 পর্যন্ত কিন্তু এই কথাগুলো বলেছেন। বাস্তবতা এটাই। এবং এই রাজনৈতিক দলটি কখনো রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কোনো প্রয়াস কখনো দেখি নাই। আওয়ামী লীগের জন্মসূত্রে পাওয়া যায় তার সংগ্রামী চেতনা, সেই চেতনার থেকে কখনো কিন্তু মূল জায়গার থেকে বিচ্যুত হয়নি। আওয়ামী লীগ কোনো নির্বাচন ব্যবস্থার থেকে দূরে থাকেনি। আমি আবার স্পষ্ট করে বলি, বিএনপির সমর্থকরা এবং অতি বিএনপি যারা নির্বাচনের আগে হয়েছিলেন, তাদের অনেকেই কিন্তু এখন ম্রিয়মাণ হয়ে গেছেন। কথা জানেন, আমাদের এই চিৎকারটি বিনষ্টের আত্মচিৎকার। এই দলটির কোনোদিন রাজনৈতিক কাঠামো ছিল না। স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে ঢাকায় যে 13টা মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন আমরা কে থেকে দিয়েছে আমরা জানি না। এবং অসংখ্য কারণ আছে। ডিসেম্বর মাসের নির্বাচনের প্রতিটা দিন বিএনপির জন্য ভয়াবহ দিন ছিল। প্রতিটা দিন তারা মানুষের সমর্থনে হারিয়েছেন, প্রতিটা দিন। 30 তারিখের দিকে যত এগিয়েছে বাংলাদেশ, তত বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সমর্থন করেছে। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে বিএনপি মেনে নিতে হবে। আজকে 7ই মার্চে, আগামী 7ই মার্চে গণফোরামের 2 জন সংসদ সদস্য তারা কিন্তু শপথ নিতে যাচ্ছে। তারা জানে রাজনীতির কাঠামোর বাইরে, মূল ধারার বাইরে যে রাজনীতি করতে পারবেন না। আজকে বিএনপি অপান্ত হয়ে গেছে, রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। কেননা তারা সিদ্ধান্ত নিতে পারেননি জনগণের পক্ষের দাবিগুলো কোনটি। আপনি বলতে পারেন নির্বাচন ব্যবস্থাপনার ত্রুটি আছে, কিন্তু এই আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে বিভীষিকাময় দিন কাটিয়েছেন, আমার চেয়ে বেশি ভালো জানেন হাবিবুর রহমান হাবিব। সে কথাগুলো কিন্তু একদম ভুলে গেছেন। জিয়াউর রহমান এই তত্ত্বের কথা এখন যদি বলতে চান, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে কি নির্মাণ করেছেন? তিনি প্রথম আলোর যে ত্রৈমাসিক পত্রিকা, সেই পত্রিকায় বিএনপির সিনিয়র মিনিস্টার জাদু মিয়া তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন কি, এবং তার পরবর্তীতে মোখলেসুর রহমান সিধু মিয়া তার ভাই, তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, বিশাল বড় সাক্ষাৎকার, তিনি বলেছেন জিয়াউর রহমান বাংলা লিখতে এবং পড়তে জানতেন না। বাস্তবতা এটাই। সেই জায়গার থেকে আমি রাজনৈতিক দর্শনকে, আপনি নুরুল কাদের খান যিনি দেশ গার্মেন্টস সৃষ্টি করেছেন, দেশ গার্মেন্টস কি জিয়াউর রহমানের ব্যাকআপে চলেছে? 71 সালে মুক্তিযুদ্ধের বীর সেনানী নুরুল কাদের খান, যে কারণে মুক্তিযুদ্ধের পরে তিনি এফিডেভিট করে তার খান শব্দটি বাদ দিয়েছিলেন। তার আত্মজীবনী পড়ুন হাবিব ভাই, দেখুন যে তিনি কি পরিমাণ যন্ত্রণা ভোগ করেছেন জিয়াউর রহমানের শাসন আমলে। অতএব এই বাস্তবতাগুলো এখন না তুলে আনাই ভালো। জিয়াউর রহমানের দর্শন নিয়ে কথা বলার কিছু নাই। বেগম খালেদা জিয়া রাজনৈতিক কোনো বক্তব্য নিয়ে আমার কোনো বক্তব্য কখনো আমার থাকে না। হাবিব ভাইয়ের বক্তব্য যদি স্মরণ করি, একেবারে পাশ থেকে বক্তৃতাগুলো শুনতাম। খুব ভালো করে যদি বলতে পারি এখন, হাবিব ভাই নিজেই কিন্তু কষ্ট পাবেন। বাস্তবতা সে জায়গায় না। গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোতে আপনি বিনষ্টের আত্মচিৎকার যত করবেন, তত বেশি আপনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। আমি বারবার বলেছি, তিনি বারবার এই কষ্টের কথা বলছেন। আমি কিন্তু সব জায়গায় বলেছি, আপনার এই কষ্টের কথা আমি অনুভব করি, আমি বুঝি আপনার কষ্টের জায়গাটি কোথায়। আপনি রাজনীতি করেছেন, নিষ্ঠার সাথে করেছেন, রাজনৈতিক দল পরিবর্তন করেছেন, সেই জায়গায় আপনি একান্তভাবে কাজ করবার চেষ্টা করেছেন। কিন্তু যে রাজনৈতিক দলের কাঠামোর মধ্যে রাজনীতি নাই, সেখানে কিন্তু আপনি পুরো জায়গাটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। অর্থাৎ আপনি একা চিৎকার করলে সেটা বিনষ্ট আত্মচিৎকার হবে। এটাই বাস্তবতা। আজকের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার কম হয়েছে। সেই ভোটার 79 সালের ভোট ব্যবস্থা আমরা দেখি নাই, আমরা ইতিহাসে পড়ি নাই, আমরা তখন স্কুলে ছিলাম, আমরা জানি নাই কি হয়েছে। 5টা পর্যন্ত নির্বাচন হয়েছে, 5:15 মিনিটে চন্দনাইশ থেকে ফলাফল এসেছে। তখন চন্দনাইশ থেকে চট্টগ্রামে টেলিফোন করতে আধা ঘন্টা লাগতো, টেলিফোন ব্যবস্থা যেটা ছিল। কিন্তু 5:15 মিনিটে রামপুরা থেকে টেলিভিশন থেকে ঘোষণা করা হয়েছে অলি আহমেদ বীর বিক্রম বিজয়ী হয়েছে। বাস্তবতা এটাই। আর বাস্তবতা এটাই, আজকের গণতান্ত্রিক রাজনীতির কাঠামো যে নির্মাণ করেছেন বাংলাদেশে 1981 সালের 17ই মে
আমি ছিলাম না, হাবিব ভাই ছিলেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে তিনি প্রত্যয় ঘোষণা করেছিলেন যে আমি ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ঝুঁকি জেনে যাচ্ছেন কেন? তিনি বলেছেন মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। তার নেতৃত্বে বাংলাদেশে যে কটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আগের নির্বাচনের চেয়ে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে। 2008 সালে আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছিল? এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কয়টা সিট পেয়েছিল? আজকে এই 8টা-9টা সিট কি খুব বেশি কম মনে হচ্ছে? বাস্তবতাটা এটাই। আপনি ত্রুটি বিচ্যুতি নিয়ে অনেক কথা বলতে পারবেন, ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করতে পারবেন, আমিও বাদানুবাদ করতে পারবো, কিন্তু বাস্তবতা এই বাংলাদেশের রাজনৈতিক কাঠামোটা নির্মাণ করতে গেলে একটি বড় রাজনৈতিক দলের ভূমিকা রাখতে হয়, যে ভূমিকা সব সময় আওয়ামী লীগ রেখে এসেছে, 79 সালে রেখেছে, শেখ হাসিনা আসার পরও রেখেছে। জি জি, এই কাঠামোর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, এটাই আমার শঙ্কা। হাবিব ভাই, আর এই নির্বাচন সম্পর্কে যেটা, যে আপনারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেননি, কিন্তু ডাকসু নির্বাচনে কিন্তু ছাত্রদল অংশ নিচ্ছে। আপনাদের এই মানে পিক এন্ড চুজ, মানে কোনটাতে যাবেন কোনটাতে যাবেন না, যে কোনো একটা সুনির্দিষ্ট অবস্থান থাকলে মানে সাধারণ মানুষের কাছে মানে পরিষ্কার একটা অবস্থান থাকা দরকার মনে হয়। না, এই কথার উত্তর আমি অবশ্যই দেবো। আর সুভাষ যে কথা হলো, যতই সুভাষ আমাকে বলুক, ঘুরে ফিরে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চায়। না, আপনাকে কই নাই যে আমি আগে কি বলেছিলাম, এখন কি বলছি। আমি আগেও যা বলি, এখনো তা বলি। আমি কোনোদিন রাজনীতি অশালীন ভাষা আমি ব্যবহার করি। এবং সুভাষ যে কথাটা বলতে চাচ্ছে, জিয়া রহমানের কথাটা টেনে নিয়ে আসে। জিয়া রহমান আসলো কেন? উনি কেন আসলেন? উনি কেন আসবেন? আমার কথার ভিতরে কথা বলেন প্লিজ। কেন আসবেন উনি? আসলেন কেন? উনি কি নিজে এসেছেন? এই ভোট ব্যবস্থা 1973 সালে বলতে আমি তো ইতিহাসে সাক্ষী। 1973 সালে 9 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছিল। 1973 সালে এই যে আলিমান রাজি, ডক্টর আলিমান রাজি, মুশিউর রহমান, তারপরে মেজর জলিল, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, এটাকে মুক্তিযোদ্ধা ছিল না? এটা কি রাজাকার ছিল? ওদের ভোটগুলো কেড়ে নেওয়া হলো কেন? ওই রোহিদিনদের ভোট ঢাকাতে নিয়ে এসে গুণা হলো কেন? ভোট ব্যবস্থা তো নষ্ট করে দিয়েছে 73-তেই। ওর চেয়ে নষ্ট তো আর হয় নাই। জিয়া রহমান ওর চেয়ে বেশি নষ্ট তো করে নাই। এখন আসি আমি এই সমস্ত কথাগুলি বলে, দেশ গার্মেন্টস কথা, দেশ জিয়া রহমান আমলে হয়েছে। এবং জিয়া রহমানের একটা প্রত্যক্ষ সহায়তায় আমাদের যে আকবর ভাই আছে না, উপদেষ্টা, তাদের নিজেদের ফ্যামিলির একটা, তখন তো বাংলাদেশে কোনো ইয়ে ছিল না, বেসরকারি ব্যাংক ছিল না, তখন একটা এর মাধ্যমে সিস্টেম করে এরা করলো। এই দেশে যত যাই বলেন না, যে ভাষায় আপনি বলেন না কেন, যে জিয়া রহমানের আমলেতে দেশে কৃষি বিপ্লব হয়েছে প্রচুর। সেখানে আপনার কৃষি বিপ্লব, হ্যাঁ, বাহ বাহ, মানে একই কথা শুনি কি বলো তুমি? যে দেশের মানুষ খেতে পারতো না, সেই দেশে জিয়া রহমান যে মানুষ আগে মরছে, কে খেতে পারতে পারেনি? কথা 74 সালে দুর্ভিক্ষে মানুষ মরছে না? দুর্ভিক্ষ কার সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? কে করেছে? কে করেছে? সরকার কে ছিল? কথার বাসন্তীর জাল কে করেছিল? বাসন্তীর জাল পড়লো কেন? বাসন্তী কে পড়িয়েছিল? সুভাষ, এগুলি বলে শোনো, মানুষ কথা শুনতেছে তো, কথার ভিতরে কথা বললে আমি তোমার বড়, মানুষ তোমাকে খারাপ বলবে এমনিতেই। তারপর তুমি যে তথ্যগুলো, সব তথ্যগুলো সঠিক দাও না। আজকে যতই তুমি বলো না কেন, এই নির্বাচনের জন্য আওয়ামী লীগকে একদিন এই দেশের মানুষের কাছে মাফ চাইতে হবে। যে এই নির্বাচনের পরে আর গর্ব করার কোনো কিছু নেই। আর জিয়া রহমানের বিরুদ্ধে যতই বলা হোক, আমি জিয়া রহমানের বিরুদ্ধে এটা বলছি, বেগম খালেদা জিয়া বলছে, যতই আমি বলি না কেন, জিয়া রহমানকে বলতে পারবো আমি উনি স্বাধীনতা যোদ্ধা না, মুক্তিযোদ্ধা না? বলতে পারবো উনি সেক্টর কমান্ডার না? বলতে পারবো উনি মীর উত্তম না? বলতে পারবো উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন না? বলতে কি পারবো উনি সেনাপ্রধান ছিলেন না? আমি কি এটা বলবো? অবস্থা নির্বাচন করেছে, আমি কি এটা বলবো? এটা বলেন। পরিস্থিতি অবশ্যই সেখানে দরকার ছিল, কি পরিস্থিতি এবং প্রয়োজন ছিল। এবং আমি বলি 75 ঘটনার পর জিয়া রহমান যদি কোনো ঘটনার সাথে জড়িত থাকতো, 75-এর 15 আগস্ট জিয়া রহমান সেনাপ্রধান হতেন কেন? 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? কোন পৃথিবীর কোন দেশে কু করে ক্ষমতা আরেকজনকে দেয়? এটার পরে কথা বলো না। বই লেখা হয়েছে, অনেক বই লেখা আছে, অনেক বই লেখা হয়েছে। কথার ভিতরে এত কথা বলতে আমি কথা বলতে পারবো না। যে এইটা হলো ইতিহাস। জিয়া রহমান 13 নভেম্বর যখন তাকে অ্যারেস্ট করে, তার মর্যাদা 7 তারিখ তাকে মেরে ফেলার জন্য তখন আটকা রাখা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কোন সেনাপ্রধান কু হয়ে যাওয়ার পর, বন্দী থাকার পরে আবার সাধারণ সোলজাররা তাকে নিয়ে এসে আবার ক্ষমতা বসায়? সেনাপ্রধান আছে পৃথিবীতে কোথাও? উনি একটা গণতান্ত্রিক ধারা সৃষ্টি করে গেছেন। এক অলি আহমেদের কথা নিয়ে প্রতিদিন আমি সবার বলে 15 মিনিটে, আরে বাবা, যে 48 ঘন্টা রেডিও টেলিফোন বন্ধ রেখে নির্বাচন ভোট, ঢাকা শহরের ভোট হচ্ছে 48 ঘন্টা, সেটা কথা একবার বল না। যে এর সাথে আজকে প্রধানমন্ত্রী বিরাট দুধ ছিল,
যে আজকে বিরোধী দল নেতা সে যে 48 ঘন্টা রেডিও টেলিভিশন বন্ধ রেখে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে নিয়ে ঘোষণা করে, সেটা কোনো অপরাধ না? 79 কথা, 79 আওয়ামী লীগ। তারপরে আমার কথা দিয়ে বলেন দল চেঞ্জ। আরে বাবা, এই দেশে কে না চেঞ্জ করবে? আমাকে শেষ করে দেন, আমার সময় আসলে একটু দেন। সেটা এই দেশে মৌলানা ভাসানী কোন দল করতেন না? উনি মুসলিম লীগ করেছেন, তারপরে আওয়ামী মুসলিম লীগ করেছেন, তারপরে ন্যাপ করেছেন, তারপরে আওয়ামী লীগ করেছেন, তারপরে ন্যাপ করেছেন, বঙ্গবন্ধু কি করেছেন? মুসলিম লীগ করেছেন, আওয়ামী মুসলিম লীগ করেছেন, তারপরে আওয়ামী লীগ করেছেন, তারপরে বাকশাল করেছেন। বাকশাল থেকে আওয়ামী লীগ করে নাই, তো সেটা কি হলো? এই যে বাকশাল মানিক, ওইটা মানুষ শুনবে না, ওইটা শুনবে না মানুষ। আজকে বাকশাল থেকে আওয়ামী লীগ ফিরে আসছে। হ্যাঁ, বিএনপিকে বরঞ্চ ধন্যবাদ দেওয়া উচিত যে জিয়া রহমান যেটা করে গেছিল, মানে অর্থনীতি, অবাধ অর্থনীতি, মুক্ত অর্থনীতি, আজকে আওয়ামী লীগ সেই জায়গায় আসছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে, সমাজতন্ত্র কোথায়? সমাজতন্ত্র আওয়ামী লীগের গঠনতন্ত্র ধর্মনিরপেক্ষতা কোথায়? ধর্মনিরপেক্ষতা। এত কথার ভেতর যদি আপনি, আমি কি একটা কথা বলছি? সুভাষের অনেক কথা উত্তর আমার সামনে বললেন। আমি বলি যে আওয়ামী লীগ তার নীতি আদর্শ কোথাও নাই, না আছে সমাজতন্ত্র, না আছে ধর্মতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, রাষ্ট্রভাষা ইসলাম আছে। তারপরে আপনার গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম মজুদ, আজকে গণতন্ত্র আছে, বুকাইতে বলতে পারবেন? আজকে যদি আমি জিজ্ঞাসা করি, এই যে ভোট পেলো, আওয়ামী লীগ 86%, 87%, 99% ভোট পেলো, কোথায়? এটাকে ভোট আছে 82%। আরে এভারেজ 82% হতে পারে। এবং আরেকটা ভুল কথা, আরেকটা সুভাষ আরেকটা ভুল কথা বলে, কথায় কথায় বলে 29টা আসন পেয়েছিল, এবার 8টাই কম পেয়েছে। আরে বাবা সুভাষ, তখন 29টা আসন পেয়েছিল, ভোট কত পেয়েছিল? কত ভোট পেয়েছিল? বিএনপি আওয়ামী লীগ পেয়েছে হয়তো 1,80,000, বিএনপি পেয়েছে 1,70,000, আওয়ামী লীগ পেয়েছে 1,50,000, বিএনপি পেয়েছে 31,000। মানুষ খেপে নাই, মানুষ খেপবে সুভাষ। তামাশা মানুষের সাথে বেশি দিন মানুষ সহ্য করে না। এই যে ভোটারদের বারবার তোমরা ভোট দিতে দিচ্ছ না, এর কিন্তু একটা রেজাল্ট আছে। সেই রেজাল্ট যে কত ভয়াবহ হবে সেটা তোমরা দেখবা। মানুষের সামনে ভোট খালি একবার সুযোগ হবে। আমি বিরতিতে যাই, বিরতির পর থেকে আমি বিরতির পরে আপনার কাছ থেকে নিব, এটা বিরতির পরে আমাদের আমি এই প্রশ্ন আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম নির্বাচন নিয়ে। সুভাষদা, একদম অল্প সময়, এই যে বিএনপি উপজেলা নির্বাচনে যাচ্ছে না এবং সিটি কর্পোরেশন নির্বাচনে যায়নি, আপনারা রাজনৈতিক দল হিসেবে আরেকটি দলকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো চেষ্টা তো আমরা দেখিনি, মানে সরকারি দলের, আওয়ামী লীগের? আমি 2008 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মী ছিলাম। আমি এখন গণমাধ্যমের সাথে যুক্ত এবং পেশাজীবী হিসেবে একজন ফার্মাসিস্ট। আচ্ছা, আমি আমার যার উপলব্ধি সেটা আমি ব্যক্ত করার চেষ্টা করি। হাবিব ভাই যেগুলো বলেন সেই কথাগুলো তার রাজনৈতিক দর্শন থেকে বলেন, স্বাভাবিক সেটা। আজকের উপজেলা নির্বাচনে তারা কেন অংশগ্রহণ করছে না? কারণ হচ্ছে যে তাদের দলের যে কাঠামো, সেই কাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এটা বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। তাদের রাজনৈতিক দলের সিদ্ধান্ত যেটা তাদেরকে সর্বনাশের পথে নিয়ে গেছে। আমি জানি না তারা কোনোদিন মুক্ত হবে কিনা এর থেকে, কিন্তু আমাদের জন্য খুব দুঃখের বিষয়। আর একটা কথা বলি, লেফটেন্যান্ট কর্নেল হামিদ, কায়সার হামিদের বাবা, একটা বই লিখে গেছে যে 3টি অভ্যুত্থান ও কিছু ঘটনা। সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, জিয়াউর রহমান সাহেবের যখন 1975 সালে জানুয়ারি মাসে তার পূর্ব জার্মানিতে অ্যাম্বাসেডর হিসেবে পোস্টিং হয়েছিল, তখন তিনি এই লেফটেন্যান্ট কর্নেল হামিদের কাছে গিয়েছিলেন। লেফটেন্যান্ট কর্নেল হামিদ তখন সাইদুর রহমান নামে মুক্তিযোদ্ধার কাছে নিয়ে গেছিলেন। সাইদুর রহমান সাহেব তাকে নানান জায়গায় তাদের সঙ্গে ঘোরাফেরা করে তার পোস্টিংটা ঠেকিয়ে দেয়। অনেক দিন পরে, 3রা নভেম্বর, তার আগে 15ই আগস্ট, 17 নভেম্বর পরে, অনেক দিন পর লেফটেন্যান্ট কর্নেল হামিদকে ফোন দিয়েছিলেন সাইদুর রহমান সাহেব। সাইদুর রহমান সাহেব ফোন দিয়ে বলেছিলেন, কর্নেল সাহেব, আপনার জন্যই বাংলাদেশে 3টি অভ্যুত্থান হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সপরিবারে হয়েছে, 3রা নভেম্বরে ঘটনা ঘটেছে, 7 নভেম্বরে ঘটেছে। কেননা আপনি জিয়াউর রহমানকে আমার সাথে পরিচয় করিয়ে না দিলে তিনি পূর্ব জার্মানি থাকতেন, বাংলাদেশের ঘটনাগুলো ঘটতো না। এটাই হচ্ছে জিয়াউর রহমান। একটা কথা বললো, জি হাবিব ভাই, এই প্রসঙ্গটা উত্তর তো দিতেই হবে। এইটাই যদি হতো, জিয়া রহমানই যদি করতো,
তো মন্ত্রিসভা কেন মুস্তাকের অধীনে 40 জনই আওয়ামী লীগের কেন থাকলো? 39 জন সেটাই আচ্ছা, ইতিহাস। কেন থাকলো? আমার যে মূল প্রশ্নের জবাব দেন। তারপর না, মূল প্রসঙ্গে আসি। তারপরে যে আওয়ামী লীগের মন্ত্রী ছিল তারা পরবর্তী সময় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হলো কি করে, এমপি হলো কি করে? তার দায়টা আপনারা ডাকসুতে যাচ্ছেন, উপজেলায় যাচ্ছেন মান্নান না। সাহেব, জিয়াউর রহমান। ওটা বাদ দাও, ওটা তো সরকার তো বাদ ভাই, দাও। মূল প্রশ্নের জবাবটা দিয়ে দেন না না 30 আমি সেকেন্ডে। না, আমার তথ্য কথার ভিতরে প্রচার। কথা বললে পারে আমাকে আমার সুভাষ চিহ্ন করে, তাহলে আমার সাথে প্রোগ্রাম করা যাবে না। কথার ভিতরে এত কথা বললে আপনারা আমি ডাকসুতে বুঝতে পারবো না। যাচ্ছেন, কিন্তু ডাকসু উপজেলায় যাচ্ছেন না নির্বাচনের কেন? ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার বলি, এই যে বলে যে আমরা উপজেলা গেলাম না, উপজেলা যে চিত্র আমরা দেখেছি, আমি তো আমারটা দিয়ে যে সুভাষ তো ইলেকশন করে নাই, ও যারা তারা বোঝে না। আমি 250 মানুষকে আমি ঢাকা থেকে অ্যান্টিসিপেটরি বিল করেছি, তাকে আবার ম্যাজিস্ট্রেট ডিসি কোর্টে আবার জামিন করেছি, 50 জনকে ওখান থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট দেয় না, ডিসি এটা কোর্ট দেয় জানি, না। ডাকসুটা এটা বলেছি। করেছে। ডাকসু ইলেকশনের ব্যাপারটা আমি পরিষ্কার করে বলে, নির্বাচন যেতে অনেকদিন পর যে কথা বলছে যে এখন আওয়ামী লীগ এখন চাবে তো, নির্বাচনের আগে চাইলো না কেন? নির্বাচন আগে নির্বাচন, ডাকসু নির্বাচন দিল কেন? এখন ভূমিধস ভোট কেটে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে ছাত্র দলকে আমি আগেও বলেছি, আমি এখনো বলতে চাই, এবং শুধু ছাত্রদের আগে পরীক্ষা, যে কলঙ্ক ডাকসুতে করবে, যেটা হ্যাঁ ছাত্রলীগ দখল করে রাখছে। এই যে কথা বললে 21 সাল থেকে শুরু করে হলের বাইরে হয় না, 21 সাল থেকে হলে মানে এক সংগঠনের আধিপত্য ছিল, সময় ফুরিয়ে সরকারি গেছে, জি। সংগঠনের আধিপত্য ছিল না। জি, সময় ওই ফুরিয়ে জন্য আমি বলি, বাস্তবতার আলোকেই ছাত্র দল না সমস্ত সংগঠন বলেছে যে হলের বাইরে ভোট নেওয়া উচিত, তাহলে মানুষ ভোট দিতে পারবে, তাছাড়া ভোট দিতে পারবে না, হলেই তো যেতে পারে না, জি, ওর জি। ভোট দিবে কি হাবিব করে? ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।